তো আমি যেটা বারবার একটা কথা আমরা বলি যে আমরা উদ্যোক্তা বলি, আবার ইংরেজিতে আমরা তাদেরকে এন্টারপ্রেনার বলি। তো যাই বলি না কেন, বারবার একটা কথা আমরা খুব স্পেসিফিক্যালি বলতে চাই, উদ্যোগটা সবাই নিচ্ছে। যেমন আজকে অনেকগুলো উদ্যোগ কিন্তু আমরা দেখতে পেলাম, তাই না? মাননীয় উপদেষ্টা এবং আমাদের যারা আজকের অতিথি, আমরা কিন্তু আজকের এই অনুষ্ঠান স্থলে আসার পূর্বেই কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আমাদের অনেক স্টুডেন্ট, তাদের অনেকগুলো চমৎকার উদ্যোগ, আমার বিশ্বাস তাদের অনেকে এখানে উপস্থিত। তো এই যে উদ্যোগগুলো তোমরা যারা নিচ্ছ, তোমাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে বি ফোকাস। তোমাদের উদ্যোগগুলো যদি তোমরা ইমপ্লিমেন্ট করতে না পারো, তাহলে তোমাদেরকে কিন্তু উদ্যোক্তা বলবে না, বরং তোমাদেরকে কিন্তু অনেকে, কেউ বলবে ফাঁকিবাজ, কেউ বলবে বিভিন্নভাবে বিভিন্নজন তোমাদেরকে উপাখ্যান বা বিভিন্ন উপাধি তোমাদেরকে দিবে। আর তুমি যখন বাস্তবায়ন করতে পারবে তখন তুমি অ্যাপ্রিসিয়েট পাবে। তো সেই বাস্তবায়নের জন্য তোমাকে লেগে থাকতে হবে, কমিটেড থাকতে হবে, তোমাকে নোট রাখতে হবে, টেকনোলজি ব্যবহার করতে হবে, মার্কেট ফিজিবিলিটি সম্পর্কে জানতে হবে, কোথায় কাজটা ইমপ্লিমেন্ট করা যায় সেই জায়গাটা তোমাদেরকে জানতে হবে। এটা মনে রাখতে হবে যে উদ্যোক্তা হওয়া কিন্তু খুব সহজ, আবার খুব কঠিন। সহজ তার জন্যে যে সঠিক পদক্ষেপগুলো সময় মতো নিতে পারে। যেমন আমি হয়তো একজন দেখলাম যে পার্কিংয়ের জন্য একটা কি বলা যায়, একটা স্ট্রাকচারাল ডিজাইন তৈরি করেছে। এখন তোমাকে কথা বলতে হবে সিটি কর্পোরেশনের সাথে, তোমাকে কথা বলতে হবে রাইট উদ্যোক্তা যার হয়তো ওই ধরনের স্পেস আছে। সেটা না করে তুমি সারাদিন তুমি ভালো প্রোডাক্ট, ভালো ডিসপ্লে করো, তাহলে আলটিমেটলি কিন্তু তোমার যে টার্গেট, সেই টার্গেটে তুমি পৌঁছাতে পারবে না। এখন তুমি বা তোমরা হয়তো বলবে যে আমরা যখন চেষ্টা করি তখন তো আমরা সেই অপরচুনিটি পাই না, আমাদেরকে মূল্যায়ন করে না। এটাও সত্যি কথা, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তুমি 100টা লোকের কাছে যখন অ্যাপ্রোচ করবা, হয়তো আল্লাহ পাক তোমাকে একটা বা দুইটা জায়গায় তোমাকে সাকসেসফুল করবে। কিন্তু তুমি যদি সে নন্দলালের মতো মশারির নিচে শুয়ে থাকো যে আমাকে বাইরে বেরোলে মশায় কামড় দিবে, আমি তাহলে মশারির নিচেই থাকি, আমি এখানেই সেফ, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি কোনোদিনও তোমার টার্গেটে পৌঁছাতে পারবে না। কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা এমন এক রাষ্ট্রে বসবাস করি, রাষ্ট্রের অনেক সমস্যা, যারা রাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে। আমি মাননীয় অ্যাডভাইজারকে একটু আগেও বলেছি যে ইচ্ছা থাকলেও কিন্তু ওনাদের কিন্তু কিছু করার থাকে না, বিকজ তারা লট অফ প্রবলেম নিয়ে প্রতিনিয়ত কিন্তু তারা ফাইট করছে। সুতরাং রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করছে বা যাদেরকে আমরা লিডার হিসেবে বলছি, তাদেরকে সম্মান রেখেই বলতে চাই, তাদের ইচ্ছা থাকলেও তারা কিন্তু অনেক সময় পারে না। কেন পারে না সেটা নিয়ে আজকে কথা বলার সময় না, সেই জন্য আমি সেই দিকে যাচ্ছি না। শুধু এতটুকুই তো আমাদের বুঝতে হবে যে তারা পারে না। কারণ যখন আমি একজন উদ্যোক্তা হিসেবে আজকের এই জায়গায় আসার পিছনে আমাকে কি কোনোদিন কোনো রেগুলেটরি অথরিটি বা আমাকে কেউ জায়গা দিয়েছে, আমাকে কেউ অর্থ দিয়েছে, আমাকে কেউ কোনো, হ্যাঁ আমাকে একটা দিয়েছে, পলিসি দিয়েছে। অফকোর্স আমাকে স্মরণ করতে হবে, কারণ পলিসি না দিলে তো আমি করতে পারবো না। আমাকে আজকে যদি পলিটেকনিক ইনস্টিটিউটের লাইসেন্স না দিত, আমি পলিটেকনিক ইনস্টিটিউট করতে পারতাম না, তাই না? সেটা আমাকে স্বীকার করতে হবে যে এই জায়গাটায় ওনারা অবশ্যই ভালো কাজ করে। তো সেই কারণে আমি তোমাদের যারা উদ্যোগটা তোমরা আজকে যারা দেখালা, ভবিষ্যৎ যারা দেখাবা, এবং শিক্ষকবৃন্দ যারা আছে, তো প্রত্যেককে বলবো যে বি ফোকাস। যে কোনোভাবেই হোক আমাদেরকে অ্যাচিভ করতে, এবং রাষ্ট্রের উপরে বসে থেকে কোনো লাভ হবে না। বাট আবার একই বলছি, রাষ্ট্র ছাড়াও আমরা কিন্তু পারবো না। সুতরাং রাষ্ট্রকে নিয়েই আমাকে কাজ করতে হবে। এই জায়গাটা আমি বারবার বলবো যে এই কারণে আমার কাছে মনে হয় যে আজকের যে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক, গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের যে একটা সিগনেচার ইভেন্ট, সেখানে আমরা কমিটমেন্ট করি যেন আমরা আমাদের টার্গেটকে পৌঁছার জন্য আমরা এনিহাও আমরা কমিটমেন্ট থাকবো, আমরা পৌঁছাবোই। আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, আমরা আমাদের পৌঁছাবোই। আমি সেই ক্ষেত্রে আরেকটি কথা যেটা বারবার বলতে চাই যে আমাদের এখানে মাথায় রাখতে হবে যে এই ফোকাসে যখন আমরা পৌঁছাবো, তখন কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু বাধা আসবে। এই বাধাগুলোও কিন্তু আমাদের ওভারকাম করতে হবে। এখন আমি যখন ব্যবসা শুরু করি, তখন আমি অনেক বাধাগ্রস্ত হয়েছি, তাই না? এখন এইগুলি বলতে গেলে আবার বলছি আজকের সেই সময় না। আমার মনে হয় অনেক কিছুই হয়তো বিভিন্ন মিডিয়াতে আছে, সুতরাং আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু বলতে চাই মাথায় রাখতে হবে বাধা হবে। বাধাই যদি না থাকতো তাহলে পৃথিবীতে হয়তো আল্লাহ পাক আমাদেরকে পাঠাতো না, তাহলে আমাদেরকে স্বর্গে রেখেই বলতো এখানে থাকো, খাওয়া দাওয়া করো, ফল ফ্রুট খাও, খেলাধুলা করো, আর আনন্দে থাকো, যেটা বলছে পরকালে দিবে। তো এই কারণে আমরা বলবো যে পৃথিবীটা আমাদের বাধার জায়গা, পৃথিবীটাই হচ্ছে বিভিন্ন রকমের অপমান, ক্রিটিসাইজ ইজ পার্ট অফ দ্য লাইফ। তো সেই জন্য বলবো যে এই জায়গাটায় সবাইকে একটু মাথায় রাখতে হবে। আরেকটা পয়েন্ট আমি একটু আমাদের জিএন বা জিডব্লিউ অর্গানাইজারদেরকে বলবো, আমি আশা করি যে এটা আমারও ব্যর্থতা, বিইং এ চেয়ারম্যান, ইটস মাই ফেলিওর, আমি স্বীকার করি বলছি। বাট আমি আজকে বলতে চাই যে আমরা আগামী বছর
এই যারা আজকে প্রজেক্টগুলো এখানে প্রদর্শন করলো বা গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইকে যারা যারা বিভিন্ন রকম প্রোডাক্ট বা অপরচুনিটিগুলো প্রদর্শন করে তাদের সমস্ত লিস্টগুলো রাখা উচিত। সেই লিস্টগুলো রেখে আমার কাছে মনে হয় একদিন আমি পার্সোনালি সময় দিতে চাই, ইফ নেসেসারি আমি পুরো দিন সময় দিতে চাই, কারণ তাদেরকে যদি আমরা বাস্তবিকভাবে তাদেরকে যদি এন্টারপ্রেনার হিসাবে তাদেরকে এস্টাবলিশ করতে না পারি, তাহলে কিন্তু এই ক্যামেরা দেখানো আর লোক দেখানো আর পত্রিকায় ছবি আসা এটা দিয়ে কিন্তু আমরা একটা সময় টিকবো না। মানুষও আমাদেরকে কিন্তু বিশ্বাস করবে না যে না এখানে কিন্তু আলটিমেটলি কাজ হয় না। ওনারা হলো ক্যামেরা ট্রায়াল করে, যেটা আমাদের দেশে আমরা জানি যে রাজনীতি থেকে আরম্ভ করে সব জায়গায়। আমি আশা করি গ্লোবাল এন্টারপ্রেনারশিপ অ্যাটলিস্ট দিস কমিটমেন্ট উই নিড টু ফোকাস অ্যান্ড কমিটেড, যে আমরা এই বছরে প্রত্যেকটা প্রজেক্ট যারা দেখালো তারা কারা, কোথায় সেটা বাস্তবায়ন করা সম্ভব, আদৌ বাস্তবায়ন করা যায় কিনা, কার সাথে মেন্টরিং করা যায়, তাকে কোনো ফান্ডিং দেওয়ার দরকার কিনা, তাকে আমরা জেন ক্যাম্পাস বা নলেজ ভ্যালিতে আমরা কোনো ওয়ার্ক স্টেশন দিতে পারি কিনা, ওয়ার্কিং স্পেস দিতে পারি কিনা, বা তাকে ফার্দার কোনো অপরচুনিটি আমরা প্রোভাইড করতে পারি কিনা। আমি আশা করি সেই সুযোগটি থাকলে, কারণ এটা মনে রাখতে হবে যে প্রত্যেকবার কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়ে আসবো এটা কিন্তু সম্ভব না। অবশ্যই আমাদেরকে নতুন কিছু উপহার দিতে হবে। তাহলে এই বছর যদি আমরা বলতে পারি in the time of the nomination submit, we are committed to get the data and to analyze the data to find out the right entrepreneur, and we are committed that from these thousand entrepreneur, at least 10% or 20% entrepreneur will promote them as an entrepreneur. তো এটা আমি একটু রিকোয়েস্ট করব। আর লাস্ট একটা কথা বলে একজনের উদাহরণ দিয়ে আমি কথা শেষ করব। এই উদাহরণটাতে একটু সবাই আমি আশা করি যে একটু খেয়াল করুন। আমি জোনায়েদ রাফি, আছো তুমি এখানে? জোনায়েদ রাফি না, থ্যাংক ইউ। আমার মনে হয় জোনায়েদ রাফি কি আছে? আচ্ছা, আমার মনে হয় ও এখনো বাইরে, ওকে একটু ডাকো, আমার মনে হয় সুবিধা হবে। কারণ জোনায়েদ রাফি যে প্রেজেন্টেশনটা দেখালো, হ্যাঁ রাফি আসো, তুমি একটু বসো। আমার মনে হয় আমি ওর উদাহরণটা দিয়ে কথাটা বলি, তাহলে সবার জন্য উপকার হবে, কারণ আমি তো সবার কেস স্টাডি তুলে ধরতে পারবো না। জোনায়েদ রাফি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেছে, তার নাম হচ্ছে দোয়েল। এবং তার যে ভিশন, সে আমাকে যেটা বললো যে গত 1 থেকে 1.5 বছর যাবত তার সে ভিশনটা নিয়ে সে কাজ করেছে। অ্যান্ড আই লাইক হিজ ভিশন। তার ভিশনটা কি? তার ভিশনটা হচ্ছে আজকে আমাদের সমাজ কিন্তু আমরা অনেকে বলি ড্রাগ এডিক্টেড, অনেকে আমরা কিন্তু ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকি অনেকক্ষণ। কিন্তু আমরা যে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা সোশ্যাল মিডিয়া দ্বারা আসক্ত হচ্ছি, সেই আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য জোনায়েদ রাফি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, দোয়েল। এখন আমার বক্তব্যটা হচ্ছে জোনায়েদ রাফির প্রতি এবং একইভাবে সবার প্রতিও, যে তোমার প্ল্যাটফর্ম কোনো সন্দেহ নাই যে ভালো, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, তুমি কিন্তু ইতিমধ্যে বলেছ যে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এইগুলো থেকে এপিআই ব্যবহার করে আমি আমার প্ল্যাটফর্মটাও যাতে স্বাচ্ছন্দ্যভাবে সবাই ব্যবহার করতে পারে আমি সেই দিকে নিয়ে যাব। অফকোর্স ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক, বাট অ্যাট দ্য সেম টাইম কিপ ইন মাইন্ড আমরা এমন একটা জাতি, যেই জাতি চাইলেই কিন্তু রাতারাতি পরিবর্তন হয় না। আমরা জানি কে ভালো কে মন্দ, কিন্তু সেটা আমরা দিকে যাই না। আমরা কিন্তু সবসময় কিন্তু আমরা ঘুরি একটা অন্ধ মোহ, একটা যেটাকে আমরা বলি মরিচিকার পিছনে ঘুরে ঘুরে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলি। শেষ বয়সে এসে আমরা রিয়েলাইজ করি হোয়াট আই ডিড ইট। তো আমার সেই কারণে মনে হচ্ছে যে তুমি তোমার এই প্ল্যাটফর্মটা নিয়ে, তুমি যেহেতু এখানকার ছাত্র, তুমি অন্যদের সাথে বসো, সোসাইটির সাথে বসে তোমাকে কিন্তু প্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো প্রিভেইলিং যে অপরচুনিটি আছে। অর্থাৎ এখন মানুষ কি হচ্ছে, 90% মানুষ আসক্ত হচ্ছে ফেসবুকে। তুমি চাইলেই তাদেরকে ফেরত নিতে পারবে না। এবং এই ফেসবুকে তুমি নিজেই বলেছো যে স্যার ফেসবুকে সারাক্ষণ গালিগালাজ করে, সারাক্ষণ নেগেটিভ, কেউ ভাইরাল হইতে চায়, মানুষ মেয়েরও ভাইরাল হইতে চায়, তোমরা তো জানো। সে আমার মনে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মনে আছে যে সে লাইভ টেলিকাস্ট করছিল কেন, জনপ্রিয় হওয়ার জন্য সারা পৃথিবীতে। তোমার চাচা মারা গেছে, থ্যাংক ইউ। তাহলে আই হোপ দ্যাট ইউ রিয়েলাইজ দ্য ফ্যাক্ট যে নেগেটিভ নিউজের জন্য পৃথিবী কিভাবে ধ্বংস হচ্ছে, এই তরুণ সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে। মানুষকে মেরে জনপ্রিয় হতে যাচ্ছে, মানুষকে সমালোচনা করে কেউ জনপ্রিয় হতে যাচ্ছে। কে ভালো কে মন্দ কেউ বোঝার ক্ষমতা নাই। সো তুমি ফার্স্ট তোমাকে যেই কাজটা করতে হবে, এক্সিস্টিং প্ল্যাটফর্মের মাঝেই তুমি তোমার এই প্ল্যাটফর্মটাকে প্রতিষ্ঠা করবা, পাশাপাশি তুমি আরেকটা কাজ করবা। কেন কথাটা বললাম আমি জানি, ইন্টারনেটে যে একটু কন্ট্রোলে আছে একটু দেখাবার, সম্পর্ক.com। আমরা নিজেরাও কিন্তু আজ থেকে 7 বছর আগে, যখন করোনার আগে কিন্তু আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম, একদম ফেসবুকের মতো সব ফেসিলিটি আছে, অনেক পয়সা খরচ করেছি, বহু লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করেছি। কেন? যে আমরা আমাদের অ্যালামনাইদেরকে আমরা সম্পর্ক.com এর মাধ্যমে ফেসবুকের এই আসক্তি থেকে তাদেরকে বের করে নিয়ে আসবো। সেটা কিন্তু করোনারও আগে আমরা পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। তো আমি সেটা বলবো যে সম্পর্ক.com তুমি একটু দেখে নিবা, যে তার মানে এই প্ল্যাটফর্মটা কিন্তু এখনো আছে, এটা আমাদের ডেভেলপ করা।
তার মানে আমরা আমাদের যে জাতি, আমাদের জাতি কিন্তু চাইলেও কিন্তু আমরা জাতিকে, যেমন জাতি এখনো জানে না কে ভালো কে মন্দ, কাকে আমাদের লিডার হিসেবে নির্বাচন করতে হয়। ওই যে একজন মৌলবী খুব ভালো একটা কথা বলছিল যে মসজিদের ইমামকে যখন নির্বাচন করা হয় তখন দেখা হয় উনি সিগারেট খায় কিনা, কিন্তু যিনি নির্বাচন করে উনি কিন্তু সিগারেট খেয়ে খেয়ে নির্বাচন করছে। মসজিদের ইমামকে নির্বাচন করার সময় দেখা হয় যে ওনার চরিত্র কেমন, আর যিনি নির্বাচন করেন ওনারই কিন্তু চরিত্র নাই। তো এই হচ্ছে আমাদের নেতৃত্বের, আমি সরি কাউকে ছোট করার জন্য বলছি না, আমি রিয়েলিটি তুলে ধরার জন্য বলছি। তো সেই কারণে বলছি যে তুমি যখন একটা ভালো একটা উদ্যোগ, আই লাইক তোমার উদ্যোগটা, আমার খুব পছন্দ হয়েছে এবং আমার আরো ভালো লাগছে তুমি মাত্র সম্ভবত ফার্স্ট সেমিস্টারে, এটা আমার কাছে আরো ভালো লাগছে। সুতরাং আমার ভয়টা হচ্ছে তোমার মতো একটা উদীয়মান তরুণ যদি আজকে এই বাস্তবায়নটা করতে না পারে, তোমারও খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগবে, জাতিও কিন্তু একটা সম্পদ থেকে বঞ্চিত হবে। সেই কারণেই আমি বলতে চাই যে তুমি তোমার এই উদ্যোগটাকে তুমি এখনকার এক্সিস্টিং প্ল্যাটফর্মে তুমি কথা বলা শুরু করো। তোমাকে অনেকে গালিগালাজ করুক, মনে রাখবা গালিগালাজ তারাই করে যারা কিছু করতে পারে না, যারা করে তারা গালিগালাজ করে না, তারা অন্যের সমালোচনা করে না, বিকজ দে নিড টু প্রুভ দেমসেলফ দ্যাট ইয়েস আই ক্যান লিভ। আর যে পারে না সে কি করে, সারাদিন সে অন্যকে টেনে ধরে, অন্যের ভালোটা দেখে। এখন সেই কারণে আমি বলবো এই সমালোচনাটাই কিন্তু তারা কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে, আমাদের দেশে কিন্তু অনেক কনস্ট্রাকটিভ সমালোচক আছে, এটাও মাথায় রাখতে হবে। সো ইউ নিড টু প্রিভিলেজ অ্যান্ড রেসপেক্ট দ্য কনস্ট্রাকটিভ সমালোচক। তো ওদেরকে তুমি নিয়ে আসো, কারণ যারা সত্যিকার অর্থে গঠনমূলক বা পজিটিভ ক্রিটিসাইজগুলো করে, এবং তুমি এদেরকে তুলে ধরো। তোমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো কোনো একটা ব্যক্তির উপরে ক্লিক করার সাথে সাথে বেড়ে যাবে সে একটা নেগেটিভ ক্যারেক্টার লোক, কারণ যে নেগেটিভ সে কিন্তু সে তার ফ্যামিলিতেও নেগেটিভ, মাথায় রাখবা, সে তার বন্ধুর কাছে নেগেটিভ, সে কিন্তু সমাজে কাউকে কোনো উপকার করতে পারে না। কারণ সমাজে দেখো আজকে আমেরিকাতে কি করা হচ্ছে, আমার মাননীয় উপদেষ্টা হয়তো এই ব্যাপারে আমার থেকে ভালো বলতে পারবে। পৃথিবীর সব দেশে যখন কর্মসংস্থান করা হয় তাদেরকে কিন্তু সর্বোচ্চ পর্যায়ে তাদেরকে রেসপেক্ট করা হয়। কেন? কারণ তারা মানুষের কর্মসংস্থানের জন্য কাজ করে। তাদেরকে আমেরিকা 5 জন তুমি যদি কর্মসংস্থানের বন্দোবস্ত করতে চাও, তুমি কালকে 5 জন কর্মসংস্থানের বন্দোবস্ত গ্যারান্টি দিয়ে আমেরিকাতে তুমি লিখো, তোমাকে তারা মাইগ্রেন্ট ভিসা দিবে, তোমাকে স্টার্ট আপ ভিসা গ্রিন কার্ড দিবে, দিয়ে তোমাকে 5 বছর পরে তারা তোমার নাগরিকত্ব দিয়ে দিবে। তুমি যদি 5 জন লোকের কর্মসংস্থান করতে চাও ব্রিটেনে, তোমাকে নাগরিকত্ব দিবে। কিন্তু বাংলাদেশে 5 জন লোককে কর্মসংস্থান করতে গেলে তোমাকে হয়তো জেলে যেতে হবে 3-4 বার। আর কেন? কেউ তোমাকে এই দোষ ধরবে, কেউ তোমাকে ওই দোষ ধরবে, বাট তারপরও এই দেশের উদ্যোগটা কিন্তু কাজ করে যাচ্ছে। তো সেই কারণে বলবো যে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এই লোকটা সবসময় নেগেটিভ, সো তোমার দোয়েলে আসার সাথে সাথে আইডেন্টিফাই করতে পারে এই ধরনের নেগেটিভ লোক থেকে মানুষকে সতর্ক থাকতে হবে, তাই না? কারণ এই সমাজে কিন্তু সবাই কিন্তু মানুষ না। সবাই যদি মানুষ হইতো তাহলে সুইজারল্যান্ডের মতো কিন্তু পুলিশ বাহিনী দরকার হইতো না। তোমরা জানো যে সুইজারল্যান্ডে কিন্তু কোনো নাই, কি বলে, জেলখানা নাই। কেন নাই? কালকে জেলখানা, কিন্তু মানুষ। তো আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু মানুষের যে মনুষ্যত্ব সেটা আমরা হারিয়ে ফেলছি। এবং তুমি যেটা বললা তোমার অল্প কতক্ষণ আই লাইক ইট, কারণ আমিও তোমার মতো বলতে চাই যে দেখো সোশ্যাল মিডিয়ার কারণে আজকে আমাদের তরুণ সমাজ বিভ্রান্ত, তারা জানে না কে ভালো মানুষ। আমি নিজেও কিন্তু এখন পাই না। আমি যখন বলি যে বিশ্ববিদ্যালয়ে একজন ভালো বক্তাকে নিয়ে আসো, বলে ওনার এই দোষ, ওনার এই দোষ। আমি দোষ ছাড়া কে আছে? এই পৃথিবীর দোষ ছাড়া তো কেউ নাই। তো সেই কারণে বলছি তোমার প্ল্যাটফর্মে গিয়ে যদি অ্যাটলিস্ট মানুষ ধরতে পারে, বুঝতে পারে, আইডেন্টিফাই করতে পারে হোয়াটস গোয়িং অন, তাহলে একটা সময় তুমি কিন্তু দেখবা তোমার খারাপ লোক দরকার নাই। ইউ ডোন্ট নিড যে তোমার যদি বলো যে আমার 2 কোটি 5 কোটি ফলোয়ার আছে, বিকৃত মনা ফলোয়ার তোমার দরকার আছে? কোনোদিনও না। তুমি একটু আগেই বললা যে ক্রাইস্ট চার্চে তোমার চাচাও সেখানে মারা গেছে, তাহলে তোমাকে ওই কমিটমেন্টটুকু রাখতে হবে যে এই বিকৃত মতো মানুষগুলো কিন্তু সমাজকে নষ্ট করে দিচ্ছে, তাই না? কারণ আজকে সমাজে যারা ভালো কাজ করছে তাদেরকে মেরে ফেলছে, তাদের পিছনে কিন্তু প্রতিহিংসাপরায়ণ লোকজন প্রতিনিয়ত আঘাত করছে, ভালো উদ্যোগ থেমে যাচ্ছে। একটা উদ্যোগ যখন মানুষ নেয় তাকে কিন্তু হাজারটা লোক দেখবে তাকে আঘাত করে, এবং কিন্তু তারা নিজেরা কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না। আঘাতটা কে করছে? সুতরাং তুমি যদি তোমার প্ল্যাটফর্মের মাধ্যমে এই চিত্রগুলি তরুণ সমাজের কাছে তুলে ধরতে পারো, তাহলে তরুণ সমাজও বুঝবে কোন জায়গাটা আমাকে অগ্রসর হতে হবে, কাকে ফলো করতে হবে, কোথায় আমাকে শিখতে পারবে। এবং তুমি আরেকটা কথা বলেছো যে এখান থেকে আমি কনস্ট্রাকটিভ মেসেজগুলো দিতে চাই, কেরিয়ার গাইডলাইনগুলো দিতে চাই, রাইট পাথগুলো দিতে চাই, সে নিজের সেলফ ডেভেলপমেন্ট করুন, তাই না? কারণ স্কিল ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই। এখন আমরা কি করি? আমরা একটা অসুস্থ হলে, মাথা ব্যথা হলো, একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললাম, কিন্তু অথচ তুমি জানো যে অ্যান্টিবায়োটিক না খেয়েও কিন্তু মাথা ব্যথা সারানো যায় যদি আমি স্কিল থাকে, আমার যদি প্রপার এক্সারসাইজ থাকে, আমি কিভাবে ব্রেদিং নিব, কোন ফুড হ্যাবিট করব। কিন্তু আমি কি করছি? প্রতিনিয়ত কিন্তু আমি অ্যান্টিবায়োটিক খেতে 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 একটা সময় আমার বডির রেজিস্ট্যান্স পাওয়ার কমে যায়। সেই কারণে আধুনিক পৃথিবীতে কিন্তু কোনোদিনও অ্যান্টিবায়োটিক কিন্তু
কোনো ডাক্তারের এবং রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা হয় না। কিন্তু আমাদের দেশে তুমি অ্যান্টিবায়োটিক কেন, দুনিয়ার সব কিছু তুমি এখানে পাবা, তুমি পয়জনও পাবা, তাই না? তুমি যদি গিয়ে বলো আমাকে একটু পয়জন দেন, আমি বিষ খেয়ে মরতে চাই, তোমাকে কিন্তু খুব হাসি মুখে এনে পয়জন দিয়ে দিবে ফার্মেসি। তো এই হচ্ছে আমাদের ব্যবস্থা। এই জায়গাগুলোকে তোমাকে আমাকে তুলে ধরতে হবে, এবং সেই কারণে আমি বলি তোমার এই উদ্যোগটা, তো দোয়েলের যে উদ্যোগটা, আমি এই কারণেই তোমাকে ইন্ট্রোডিউস করে দিলাম যে যারা পজিটিভ মাইন্ড পিপল এখানে উপস্থিত, যে শিক্ষকরা উপস্থিত, প্লিজ তাকে হেল্প করুন। আমার ধারণা যে ওকে যদি আমরা হেল্প করি, একদিন হয়তো সে বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে। কারণ আমাদের দেশের মধ্যে এত প্রতিভাবান দেশ, আমাদের দেশের মধ্যে ট্যালেন্ট পৃথিবীর আর কোনো জাতি নাই, এটা আমি খুব জোর গলায় বলতে পারি। তার কারণ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে ব্যবসায়ীদেরকে কিন্তু প্রপারলি সম্মান করা হয় না। কিন্তু পৃথিবীর তারপরেও কিন্তু এই দেশের ব্যবসায়ীরা কিন্তু থেমে নাই। এদেশের ব্যবসায়ীরা হাজারো প্রতিকূলতার মধ্যে, হ্যাঁ অফকোর্স ব্যবসায়ীদের ভিতরেও কিন্তু দোষ ত্রুটি থাকবেই, কিন্তু সেই দোষ ত্রুটির জন্য রাষ্ট্র দায়ী, আমার পলিসি দায়ী। বিকজ আমি চাইলেও কিন্তু একটা কাজ পয়সা ছাড়া বের করে নিয়ে আসতে পারবো না, পারবো? আমার মনে হয় মাননীয় উপদেষ্টা নিজেই জানেন যে আজকে আমলাদের বা আমলাতান্ত্রিক জটিলতার কারণে ওনার অনেক ড্রিম কিন্তু উনি বাস্তবায়ন করতে পারেনি। উনি হয়তো আমার সাথে দুইবার, কিন্তু আমরা গতবার আলোচনা করেছি, উনি নিজেও ফ্রাস্ট্রেশন করেছে যে আপনি আমাকে এই কাজটা করে দিবেন বলেছিলেন, কিন্তু আমি জানি উনি করতে পারবেন না। যেমন আমরা হয়তো একটু আগে আমি কয়েকজনকে বললাম বাজার দর যে অ্যাপটা, এটা আমরা বিনা পয়সায় গভর্নমেন্টকে দিয়েছি। আমি জানি না তোমরা অনেকে জানি কিনা, মিডিয়াও কিন্তু খবর নাই। আমরা এটা 100% বিনা পয়সায় কিন্তু আমরা গভর্নমেন্টকে আমরা দিয়েছি। এবং আরও একটি বড় কন্ট্রিবিউশন আমরা গভর্নমেন্টকে করতে যাচ্ছি, যেটা 500 কোটি টাকার প্রজেক্ট ছিল। আগামী সম্ভবত 24 তারিখ বাংলাদেশ সরকার এটা অফিসিয়ালি উদ্বোধন করতে যাচ্ছে। আমার মনে হয় বাংলাদেশ ইতিহাসে একটা বিপ্লব হবে, যেটা আমরা 100% বিনা পয়সায় করে দিচ্ছি।